আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলা, যেটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, সেই মামলার রায় আগামীকালকে ঘোষণা হওয়ার কথা আছে। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নিবে। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের বেশ স্পেশাল প্রসিডিংস গুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। এটাই। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে, এটি সর্বপ্রথম রায় এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে, তার মধ্যে অন্যতম হলো যে 24-এর আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা এখানে প্রযোজ্য করা হয়েছে। দ্বিতীয় যে অন্যতম সংশোধনীটা করা হয়েছে সেটা হলো দণ্ডের পাশাপাশি অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো দেওয়া সম্ভব না। রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য, যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। সিমিলার ম্যাটার অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি, এই সেম অভিযোগে যদি এই 3 জন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে, সেগুলো আর চলবে না। কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস, প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে। অর্থাৎ এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে যে 5টি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে, সেই 5টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না, আর যদি মামলা থাকে সেটা আর চলবে না। যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন না। পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী। তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন, কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়।